সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ। আশা করছি এই করোনাকালীন ক্রান্তি লগ্নে তোমরা সবাই বাসায় অবস্থান করছো। সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে বিধিনিষেধগুলো আছে সেগুলো মেনে চলছো, আর নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থেকে তোমরা তোমাদের পড়ালেখাগুলোকে সচল রেখেছো। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আসো, আমরা প্রথমে দেখে নিই আজকে হিসাব বিজ্ঞানের কোন অধ্যায় নিয়ে কি নিয়ে আলোচনা হবে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের দশম অধ্যায় আর্থিক বিবরণী, এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি এই অধ্যায়টা তোমরা আগে করেছো, আরো একবার আমরা এই অধ্যায়ে আলোচনা করছি। এবার দেখে নিব যে আজকের পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা দশম অধ্যায় থেকে কি শিখতেও জানতে পারবে। আজকের পাঠ শেষে তোমরা আর্থিক বিবরণী সম্পর্কিত অঙ্ক সমাধান করতে পারবে। তোমরা জানো দশম অধ্যায় থেকে দুইটা বাধ্যতামূলক অঙ্ক তোমাদের বোর্ড পরীক্ষায় করতেই হবে। তো সেই জন্যই মূলত আজকে অঙ্ক আলোচনা করছি। তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা বা মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তো যার কারণে আজকে আমরা এই ক্লাসে একটা অঙ্ক সমাধান করব, যাতে তোমাদের তোমরা পরীক্ষা ভালোভাবে দিতে পারো। এবার আমরা চলে যাবো সরাসরি আলোচ্য বিষয়ের দিকে। দেখো, আলোচ্য বিষয়ে একটা অঙ্ক, এই অঙ্কটা আমি পড়ছি। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসেছো আমার সাথে। আশা করবো এই অঙ্কটা তোমরা খাতায় তুলে নিবে এবং আমার সাথে সাথে এই অঙ্কটা সমাধান করে ফেলবে। আমি পড়ছি, নিচের রেওয়া মিলটি রাতুল এন্টারপ্রাইজের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। রাতুল এন্টারপ্রাইজের রেওয়া মিল 30 জুন 2019। হিসাবের নাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে দেখো, ক্রয় ও বিক্রয় 1 লক্ষ টাকা এবং 2,85,000 টাকা। ক্রয় তো ব্যয়বাচক হিসাব, তার মানে ডেবিটেরটা ক্রয়, আর ক্রেডিট আয়বাচক হিসাব, বিধায় ক্রেডিটেরটা বিক্রয়। এরপরে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব যেহেতু সম্পত্তিবাচক হিসাব, বিধায় ডেবিটে 70,000 টাকা, আর প্রদেয় হিসাব দায়বাচক হিসাব, এজন্য ক্রেডিট দিকে 90,000 টাকা। উত্তোলন ও মূলধন। উত্তোলনটা মালিকানা সত্ত্ববাচক হিসাব, মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, বিধায় এটা ডেবিট দিকে বসেছে 80,000, আর মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, সেজন্য এটি 1,50,000 টাকা। ফেরত ডেবিট দিকে 10,000, ক্রেডিট দিকে 7,500 টাকা। ডেবিট দিকের যে ফেরতটা আছে সেটা বিক্রয় ফেরত ডেবিট করা হয়, আর ক্রেডিট দিকে যে ফেরতটা দেওয়া হয়েছে সেটা ক্রয় ফেরত। বহি পরিবহন অর্থাৎ বহির্মুখী পরিবহন, এটা একটা খরচ 16,500 টাকা। উত্তোলনের সুদ অবশ্যই দায়ী, কারণ মালিক যদি টাকা উত্তোলন করে নেয়, এই টাকার উপরে মালিককে সুদ প্রদান করতে হয়। তো উত্তোলনের সুদ এটা দায়বাচক হিসাব। এরপর আসবো ভাড়া, ডেবিট দিকে 12,000 টাকা খরচ। ব্যাংক চার্জ 3,000 টাকা। কুরিন সঞ্চিতি, যে কোনো ধরনের সঞ্চিতি ক্রেডিটর্স, তোমরা জানো এটা। আর কুরিনটা কি, আমরা দেনাদারের যে অংশটুকু আদায় করতে পারবো না সেটি কুরিন বা অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা। আর এই অনাদায়ী দেনা বা পাওনার জন্য যে সঞ্চিতি বা ভবিষ্যৎ তহবিল রাখা হয় সেটি হচ্ছে কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি। এরপর আসলো নগদ বাট্টা। নগদ বাট্টা দিকে দেখো, ডেবিট দিকে দেওয়া হয়েছে 8,500 টাকা, আর ক্রেডিট দিকে 10,000 টাকা। তো ডেবিট দিকের বাট্টাটা খরচ বা ব্যয়, আর ক্রেডিট দিকের বাট্টাটা আয়, তাই না? তাহলে 8,500 টাকা এটা খরচ বা ডেবিট বাট্টা, আর 10,000 টাকা ক্রেডিট বাট্টা। এরপরে প্রারম্ভিক মজুত পণ্য, এটা 52,000 টাকা ডেবিট দিকে, আর স্থায়ী সম্পদ তো ডেবিট দিকে বসবে 2 লক্ষ টাকা। এভাবে দুই দিকে দেখো সর্বমোট যোগফল 5,52,000 টাকা করে একটা রামের দেওয়া হয়েছে। এই রেওয়ামিলের আলোকে এখন দেখবো যে কিছু রিকোয়ারমেন্ট আছে অবশ্যই, এবং কিছু সমন্বয় থাকবে নিশ্চয়ই। পরের অংশটুকু আমরা দেখি। দেখো, এখানে কিছু সমন্বয় দেওয়া হয়েছে। সমন্বয়গুলো কি দেখো, সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা এবং ক্রয় মূল্য 20,000 টাকা এবং যার বাজার মূল্য 22,000 টাকা। সমাপনী মজুত, এখানে সমন্বয়ের বিষয়ে আর একটা কথাই বলে দিই যে আমরা যখন একটা লেনদেন সম্পন্ন করি, প্রথমে তাকে জাবেদায় লিখি, লেখার পরে জাবেদা থেকে সেই হিসাবগুলোকে আমরা খতিয়ানি স্থানান্তর করি, তাই না? খতিয়ানি স্থানান্তর করার পর সেই উদ্বৃত্তগুলো নিয়ে রেওয়ামিল তৈরি করে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি, এবং তার আলোকে আমরা প্রতিষ্ঠানের আর্থিক বা অর্থনৈতিক অবস্থা জানার চেষ্টা করি। এই কার্যক্রম পরিচালনা করতে যেয়েও আমাদের কিছু কিছু হিসাব ভুল হয়ে যায়, কখনো লেখার ভুল হয়ে যায়, কখনো বাদ পড়ার ভুল হয়ে যায়। হ্যাঁ, টাকার কম বা বেশি হয়, আবার কিছু হিসাব থাকে আমরা সমন্বয় করতে ভুলে যাই,
কখনো কিছু খরচ থাকে সেগুলোকে আমরা সম্পদ বলে লিখি, আবার কখনো সম্পদকে আমরা খরচ বলে লিখি। এই ধরনের ভুল ভ্রান্তিগুলো হয়ে গেলে তো আমাদের সঠিক হিসাব পাওয়াটা অনেকটা কষ্টকর, তাই না? তো এই সঠিক হিসাবটা পাওয়ার জন্য যেটা করা হয় আর কি, তো সঠিক হিসাবটা পাওয়ার জন্যই মূলত এই সমন্বয়গুলোকে আমার প্রতিষ্ঠানের অঙ্গের সাথে সমন্বয় করে নিতে হয়। আমরা কি করব, এই যে সমন্বয়ে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, এই সমন্বয়ের বিষয়গুলোকে আমরা রেওয়া মিলে অন্তর্ভুক্ত যে হিসাবগুলো আছে তার সাথে আমরা সমন্বয় সাধন করব, অর্থাৎ যোগ করতে হলে যোগ করব, বিয়োগ করতে হলে বিয়োগ করব। এই কাজটা আমরা করব। এই কাজ করার জন্য যে হিসাবগুলো সংযুক্ত, অর্থাৎ যে যে হিসাবের সাথে এটি সম্পৃক্ত, সেই হিসাবগুলো এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা এখানে দেখে বুঝে নিব যে আসলে রেওয়া মিলের কোন হিসাবের সাথে এরা সমন্বয় হবে। এখানে সমাপনী মজুদ পণ্য স্বতন্ত্র একটা হিসাব, সমাপনী মজুদ পণ্য লিখতেই ভুলে যাওয়া হয়েছে, গেছো, সেই জন্য এটাকে লিখতে হবে। লেখার ক্ষেত্রে দেখো এখানে দুইটা বিষয় বলা হয়েছে, ক্রয় মূল্য 20,000 এবং বাজার মূল্য 22,000 টাকা। সমাপনী মজুদ পণ্যর ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেই মূল্যটা কম সেটি আমরা লিপিবদ্ধ করব। কেন করব? হতে পারে একটা পণ্য তুমি 10,000 টাকায় কিনেছো, যদি তার মূল্য বর্তমান বাজারে 8,000 টাকা হয়, তাহলে কি তুমি 8,000 টাকার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবে? নিশ্চয়ই না। তাহলে ওটি তোমার আদায়যোগ্য মূল্য। আবার একটা জিনিস তুমি কিনেছো 10,000 টাকায়, সেটি কিন্তু তুমি চাইলে 22,000 12,000 টাকায় বিক্রি করতে পারবে না যদি তার দাম বৃদ্ধি না পায়। এই জন্য আমরা রক্ষণশীলতা অবলম্বন করব, আমরা সবসময় কম টাকাকেই আমার সম্পদের মূল্য বলে বিবেচনা করব। হ্যাঁ, আমরা বিবেচনা করবো এই জন্য যাতে আমার মিনিমাম টাকাটা আমি যেন রিকভার করতে পারি, অর্থাৎ 10,000 টাকা দিয়ে তুমি যে পণ্যটা কিনেছো সেটা যেন নিশ্চয়ই তুমি 8,000 টাকায় বিক্রি করতে পারো, 12,000 টাকা না করতে পারো, 8,000 টাকা যেন রিকভার হয়। এই জন্য সমপরিমাণ মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে সবসময় ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটাকেই লিপিবদ্ধ করতে হয়। এবার প্রাপ্য হিসেবে 10% কুড়ি সঞ্চিতির হিসাব করতে পারো। প্রাপ্য হিসাব আমরা জানি সম্পত্তি বাচক হিসাব, তাই না? ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়। এই প্রাপ্য হিসাবের মধ্যে 10% কুঋণ সঞ্চিতি মানে কি? ওই যে বলেছিলাম কুঋণ, দেনাদারের যে অংশটুকু তুমি ভাবছো আদায় করতে পারবে না সেটি হচ্ছে কুঋণ। এই প্রাপ্য হিসাবের যে অ্যামাউন্টটা দেয়া আছে তার 10% কুঋণ হিসাবে বিবেচনা করে, ওই যে সঞ্চিত একটা তহবিল ছিল, অঙ্কটা আমি আরেকবার ব্যাক যেয়ে দেখো, যে প্রাপ্য হিসাব দেওয়া হয়েছে 70,000 টাকা, এই 70,000 টাকার উপরে 10% সঞ্চিতি রাখতে হবে। দেখো এখানে যে কুড়ি সঞ্চিতি কিন্তু আগে থেকে ছিল 4,500 টাকা, তাই না? তো এইভাবে সঞ্চিতি তৈরি করে তোমাকে দেখাতে হবে। এবার স্থায়ী সম্পদের 5% অবচয় ধরতে হবে। স্থায়ী সম্পদ তো তোমরা জানো একটাই ছিল এই অঙ্কে, সেটা হচ্ছে এই যে স্থায়ী সম্পদ 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এরপরে অবচয় ধরতে হবে। অবচয়টা কি? অবচয় হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। এই ক্ষতিটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন বাজারের দরের স্থায়ী পতন হয়ে যেতে পারে সেই সম্পদের, সে পণ্যটা ব্যবহারজনিত কারণে ক্ষয় হয়ে যেতে পারে, সেটার চলন প্রচলন না থাকতে পারে, হ্যাঁ, কালের জীর্ণতার জন্য এটা অপ্রচলনযোগ্য হয়ে যেতে পারে। বিভিন্ন কারণে একটা সম্পত্তির মূল্য কমে যায়। তোমরা তোমার বাড়ির ঘরের দিকে তাকালেও দেখতে পাবে যে একটা ফার্নিচার যখন তোমরা নতুন ক্রয় করেছিলে তখন হয়তো বা তার দাম ছিল 40,000, কিন্তু 2 বছর পর যদি সেই ফার্নিচার বিক্রি করতে যাও, কেউ কিন্তু তোমার কাছ থেকে 40,000 টাকা দিয়ে কিনবে না। যদিও ফার্নিচারে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সুন্দর করে যে কাঠ দিয়ে তৈরি করা হয় সেই কাঠই আছে, কিছু সংযোজন বা বিয়োজন করা হয়নি, তাহলে দাম কেন কমলো? এই যে তুমি ব্যবহার করেছো 2 বছর, এই ব্যবহারজনিত ক্ষতি এটা। 40,000 টাকার ফার্নিচার 30,000 টাকায় বিক্রি করতে হচ্ছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ওজন কমেনি, কাঠের কোনো গরমিল হয়নি, তুমি সংযোজন বা বিয়োজন কোনো কিছুই করোনি, তাহলে কমলো কেন? এই যে তুমি ব্যবহার করেছো, এই ব্যবহারজনিত ক্ষতি এটা। হ্যাঁ, এইভাবে বিভিন্ন কারণে একটা সম্পত্তির মূল্য কমে যায়। যখন এটাকে আমরা ব্যবহার করব একাধিক হিসাব বছরে, তখন কি হয়, প্রত্যেক বছর এর মূল্য কিছুটা কমে যাবে। এই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়াটাই হচ্ছে অবচয়, এটা সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। তাহলে যেই সম্পদ আছে আমার ওই প্রতিষ্ঠানে, সেই সম্পদের উপরে আমরা 5% অবচয় ধার্য করব। এরপর আসবো ধারে বিক্রয় 15,000 টাকা, তো হিসাবভুক্ত হয়নি, ধারে বিক্রয় করেছি, তাই না? তার মানে প্রদেয় হিসাব, ধারে বিক্রয় করলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। তো হিসাবভুক্তই হয়নি, অর্থাৎ তুমি লিখোই নি, তাহলে অবশ্যই এটাকে লিখতে হবে, ধারে বিক্রয় হিসেবে দেখাতে হবে, তাই না? ধারে বিক্রয় হিসেবে দেখাতে হবে, তাহলে বিক্রয়টাও বাড়বে, আবার তোমার প্রাপ্য হিসেবে টাকাটাও বাড়বে। এটা আমরা একদমই করিনি। এই ছিল মোটামুটি সমন্বয়গুলো। আমরা অঙ্কের সাথে সাথে সেই সমন্বয়গুলো আরো ভালোভাবে আমরা রিভিশন করব। এখন আমরা রিকোয়ারমেন্টের দিকে যাব। দেখো বলছে
নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। নিট প্রাপ্য হিসাব যে কোনো বিষয়ে নিট নির্ণয় করতে হলে রাও মিলে যেই হিসাবটা দেওয়া থাকবে তার সঙ্গে যোগ বা বিয়োগ করতে হবে। যদি নতুন করে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় তাহলে যোগ করতে হবে, আর যদি সেখান থেকে কোনো টাকা কমে যায় বা কুঋণ হয় সেক্ষেত্রে সেটা বাদ দিয়ে দেখাতে হবে। তো আমরা প্রথমে এই অঙ্কটার ক অংশটুকু পড়লাম, এবং খ অংশটুকু পড়ে আমরা গ অংশটুকু পড়ে আমরা সমাধানে যাব। ক্ষয় বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে 30 জুন 2019 তারিখে সমাপ্ত বছরের মোট লাভ বা ক্ষতি নির্ণয় করে। এক্ষেত্রে আমরা মোট লাভ বা ক্ষতি নির্ণয় করব। আর গয়ে বলছে মোট মুনাফা 1,72,000 টাকা ধরে রাতুল ট্রেডার্স এর সমাপ্ত বছরের নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করে। তাহলে খ নম্বরে করবো মোট মুনাফা আর গ নম্বরে করবো নিট মুনাফা। আমরা ধারাবাহিকভাবে করব। প্রথমে আমরা নিট প্রাপ্য হিসেবে পরিমাণটা নির্ণয় করি। দেখো দেখতে পাচ্ছ যে নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয়, বিবরণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখানে প্রাপ্য হিসাব দেখো অঙ্কে কিন্তু দেয়া ছিল 70,000, তাই না? দেখো এখানে এই যে অঙ্কে কিন্তু দেয়া ছিল, এখানে মোট 70,000 টাকা কিন্তু দেয়া ছিল। প্রাপ্য হিসাবে কি করব? আমি বললাম যে যদি কোনো নতুন করে প্রাপ্য হিসাবে সৃষ্টি হয় অর্থাৎ ধারে বিক্রয় হয় তাহলে যোগ করব। এই যে অঙ্কের রিকোয়ারমেন্টে দেখো ধারে বিক্রয় করা হয়েছে 15,000 টাকা, এই 15,000 টাকা কি করতে হবে? নতুন প্রাপ্য হিসাব বলে যোগ করতে হবে। আমরা দেখো যোগ করেছি যে অলিখিত বিক্রয় 15,000 টাকা 70-এর সঙ্গে যোগ করে 15,000 যোগ করলে হয় 85,000 টাকা। এখন অঙ্কে আর একটা তথ্য দেওয়া ছিল না, এখানে দেখো তো প্রাপ্য হিসাবের 10% কুড়ি সঞ্চিতি হিসাবভুক্ত করো। এই যে প্রাপ্য হিসাব ছিল 70,000, আরো 15,000 টাকা যুক্ত হলো, মোট 85,000 টাকা হলো। এই 85,000 টাকার উপরে 10% সঞ্চিতি রাখবো, যে হয়তো আমার এই মোট প্রাপ্য হিসাবের মধ্যে অর্থাৎ মোট দেনাদারের মধ্যে 10% টাকা আমি পাবো না। এই জন্য আমি দেখো এখানে কি করেছি, এখানে আমরা নতুন কুড়ি সঞ্চিতি বলে মাইনাস করেছি 8,500 টাকা। ঠিক আছে, 8,500 টাকা এই তারপরে এই 85,000 টাকা থেকে বাদ দিলে যেটা হয় দেখো 8,500 টাকা বাদ দিলে হয় 76,500 টাকা। এখানে আসলে এই দাগটা 85,000 নিচে হবে, আর এই ডবল ক্রসিং মানে করে ক্লোজ করে এই 76,500 টাকার হিসাবটাকে বন্ধ করে দিতে হবে। ঠিক আছে, এভাবে আমরা সমাধান মোটামুটি ক নম্বরটা করে ফেলবো। এবার আমরা চলে যাব পরের যে খ নম্বর রিকোয়ারমেন্টে। খ নম্বরে কি বলেছে দেখো, উপযুক্ত তথ্যের ভিত্তিতে 30 জুন 2019 তারিখে সমাপ্ত বছরের লাভ বা ক্ষতি নির্ণয় করবো। আমরা এখন লাভ বা ক্ষতির পরিমাণটা নির্ণয় করব, যার জন্য আমাকে ছক তৈরি করতে হবে। ছকটা একবার দেখে নিই, এখানে দেখে নাও ছকটা কি করা হয়েছে। রাতুল এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী, যেহেতু লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং অবশ্যই এটা বিশদ আয় বিবরণীতে করতে হবে, উপস্থাপন করতে হবে। 2019 সালে 30 জুন সমাপ্ত বছরের জন্য সবসময় লাভ বা ক্ষতি, সম্পত্তির দায় এবং মালিকানা সত্ত্বের হিসাবটাকে আমরা সমাপ্ত বছরের জন্য উক্ত হিসাব বছরের শেষ তারিখে প্রস্তুত করি। ঠিক আছে, এই জন্য লিখে ফেললাম। এরপরে বিবরণ টাকা টাকা টাকা, 3টে টাকার ঘর দিয়েছি কারণ এখানে বেশ কিছু হিসাব যোগ বিয়োগ করতে হবে। এই যোগ বিয়োগ করার জন্য টাকার ঘর 3টা হয়েছে। প্রয়োজন বোধে তোমরা 2টা ঘর করতে পারো, তো কমপক্ষে 2টা ঘর তো অবশ্যই লাগবে যোগের বিয়োগের ক্ষেত্রে। আর 3টা ঘর কেন লেগেছে তোমরা এখনই অনুধাবন করতে পারবে। তো দেখো আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করি কিভাবে, এটাকে জানতে হবে। লাভ বা ক্ষতি আমরা নির্ণয় করি, আমরা যে বিক্রয় মূল্য পেয়েছি অর্থাৎ বিক্রি করে যে টাকা পেয়েছি সেখান থেকে আমার যে খরচ সেই পণ্য উৎপাদনে বা সেই সেবা উৎপাদনে সেটি বাদ দেওয়ার পরে কিন্তু মুনাফা হয়। তো আমরা প্রথমে কি করব, বিক্রয়টাকে আমরা আইডেন্টিফাই করব যে কত টাকার বিক্রয় করা হয়েছে, সেখান থেকে আমরা বাদ দিব। দেখো ধারাবাহিক ভাবে যে বাদ দেওয়ার বিষয়টা আসে আমি তোমাদেরকে বলে নিই। মোট মুনাফা নির্ণয় করতে কি করতে হয়। মোট মুনাফা নির্ণয় করতে হলে প্রথমে বিক্রয় থেকে যদি কোনো অলিখিত বিক্রয় থাকে বা বিক্রয় করে ফেরত এসেছে এমন যদি কোনো ঘটনা থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে বা যোগ করে নিট বিক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। নিট বিক্রয় মূল্য। এখন এই নিট বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় অর্থাৎ তুমি যে পণ্য বা সেবা বিক্রি করেছো, পণ্য বা সেবা বিক্রি করার জন্য যেই খরচটা আবশ্যিকভাবে হয়েছে, যেমন কাঁচামাল ক্রয়, এছাড়া প্রারম্ভিক মজুত পণ্য আগে থেকে ছিল, এটা বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে তো আমরা জানি যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হবে এবং সেখান থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হবে, দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। অর্থাৎ যে পণ্য বা সেবা আমি বিক্রি করেছি সেই বিক্রিত পণ্যের প্রাথমিকভাবে যেই খরচটা আমি অ্যাভয়েড করতেই পারবো না সেই খরচটা আমি বাদ দিব। বাদ দিলে প্রথমে আমি পাবো মোট মুনাফা। যেমনটা আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি,
একজন মাছ বিক্রেতা, ধরে নাও সে মাছ বিক্রি করেছে, মাছ বিক্রি করে সর্বমোট সে ২,০০০ টাকা পেয়েছে। এই ২,০০০ টাকার মধ্যে তার মাছ কেনার জন্য খরচ হয়েছিল ১,০০০ টাকা, এবং সেই মাছকে পরিবহনে করে আনার পরে সেখানে বসার জন্য যে বাজারে সে বিক্রি করে সেখানে টোল আদায় করতে হয়েছে, অর্থাৎ সেই স্থানের ভাড়া স্থানীয় যে বাজার কর্তৃপক্ষ তাকে দিতে হয়েছে, এবং আনুষঙ্গিক অন্যান্য সে কিছু খরচ করেছে, যেমন সে আপ্যায়ন করেছে, হ্যাঁ, সে তার বাসা থেকে বাজারে এবং মাছের আড়তে যাওয়া আসা করেছে, এইভাবে আনুষঙ্গিক বেশ কিছু খরচ হয়েছে আরো ২০০ টাকা। তো প্রথমে আমরা আপাত দৃষ্টিতে অন্যান্য খরচ যদি বাদ দিয়ে দিই তাহলে কি করব, মোট ২,০০০ টাকা ওই মাছের বিক্রয় মূল্য থেকে ১,০০০ টাকার যে মাছ সে ক্রয় করে, যে মাছটা বিক্রি করে সে ২,০০০ টাকা পেয়েছে, সেই ১,০০০ টাকা বাদ দিলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো প্রকৃতপক্ষে মোট সে কত টাকা মাছ বিক্রি করে লাভ করেছে। ১,০০০ টাকার মাছ ২,০০০ টাকায় বিক্রি করেছে, ২,০০০ থেকে ১,০০০ বাদ দিলে কত টাকা থাকে, ১,০০০। তাহলে এই ১,০০০ টাকা সে মূলত মাছ বিক্রি করে লাভ করেছে। এটা হচ্ছে মোট লাভ, অর্থাৎ মাছ বিক্রি করে মোট লাভ। এখন এখান থেকে আমরা নিট লাভটা কিভাবে বের করব? নিট লাভটা বের অর্থাৎ প্রকৃতপক্ষে তার পকেটে কত টাকা আছে। নিট লাভ বা নিট মুনাফার অর্থ হলো প্রকৃতপক্ষে তার পকেটে এখন কত টাকা আছে সেটি নির্ণয় করা। ওই ১,০০০ টাকা যেটা আমরা মোট মুনাফা পেলাম, ২,০০০ থেকে ১,০০০ টাকা বাদ দিয়ে ওই ১,০০০ টাকার মধ্যে ওই যে আনুষঙ্গিক খরচ বললাম না ২০০ টাকা, এই ২০০ টাকা বাদ দিলে যে ৮০০ টাকা থাকে সেটাই হচ্ছে তার নিট মুনাফা, অর্থাৎ সে ওই ৮০০ টাকা কিন্তু ভোগ করতে পারবে। সে চাইলেই তো ১,০০০ টাকা ভোগ করতে পারছে না, তাই না? কেননা তার আরো ২০০ টাকা আনুষঙ্গিক খরচ হয়েছে মাছ বিক্রির পারপাসে। তো মাছ যদি ক্রয় না করতো তাহলে কি সে এই আনুষঙ্গিক খরচগুলো হতো? হতো না। তার কি মুনাফা হতো? হতো না। এই জন্য মোট মুনাফা নির্ণয় করার সময় প্রকৃতপক্ষে সম্পত্তির বা যে পণ্য বা সেবা বিক্রি করেছো তার মূল্যটা বাদ দিয়ে নির্ণয় করা হয়। আর এরপরে আনুষঙ্গিক অন্যান্য খরচ, অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে গেলে অন্যান্য খরচ যদি থাকে তাহলে সেগুলো বাদ দিতে হয়, আর আনুষঙ্গিক কোনো এক্সট্রা কোনো আয় থাকলে সেটা যোগ করে তোমার নিট মুনাফা বা নিট লাভ নির্ণয় করতে হয়। আবার ক্ষতিও হতে পারে। আমরা এখানে এই কাজটাই করব যে আমরা নিট বিক্রয় মূল্য থেকে ওই পণ্য বিক্রয় করার জন্য যে খরচ প্রাথমিকভাবে সেটি আমরা বাদ দিব, দিয়ে আমরা মোট মুনাফাটা নির্ণয় করে ফেলব। অঙ্কে দেখো বিক্রয় মূল্য দেওয়া ছিল, দেখো আমরা দেখতে পাচ্ছি ২,৮৫,০০০ টাকা, তাই না? এখন এই ২,৮৫,০০০ টাকা থেকে আমরা প্রথমে কি বাদ দিব? আমরা কিন্তু এই ফেরতটা বাদ দেবো। দেখো ফেরত দেওয়া আছে, আমি বলেছিলাম ডেবিট দিকের ফেরতটা বিক্রয় ফেরত, ক্রেডিট দিকের বিক্রয়টা ক্রয় ফেরত। তো ফেরত আমরা বাদ দিব। আর কি করব? দেখো অঙ্কে অলিখিত বিক্রয় ছিল, এই দেখো ধারে বিক্রয় ১৫,০০০ টাকা, যা হিসাবভুক্ত হয়নি। এই হিসাবটাকে যোগ করতে হবে না, আমরা এই হিসাবটাকে যোগ করে দিব। তাহলে দেখো এখানে আমরা কি করেছি, বিক্রয় ২,৮৫,০০০ টাকা, এর সঙ্গে অলিখিত বিক্রয় ১৫,০০০ টাকা যোগ করেছি ৩,০০,০০০ টাকা, এবং সেখান থেকে ফেরত ১০,০০০ টাকা বাদ দিয়ে পেয়েছি ২,৯০,০০০ টাকা। এটি হচ্ছে আমার নিট বিক্রয়। আশা করি এই নিট বিক্রয় মূল্য কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছি। আমি আরো একবার বলছি, বিক্রয় মূল্যের সাথে অলিখিত বা ধারে বিক্রয় যোগ করতে হবে, আর যদি কোনো ফেরত থেকে থাকে বিক্রয় তাহলে সেই ফেরতটা বাদ দিতে হবে, তবেই আমরা নিট বিক্রয় মূল্য নির্ণয় করতে পারবো। এই অংশটুকুর পরে আর একটা কথা আমি যুক্ত করতে চাই। দেখো এখানে কিন্তু প্রাপ্য হিসাবে একটা আরেক জায়গায় আমরা ট্রিটমেন্ট দিয়েছিলাম, তাই না? যে প্রাপ্য হিসাব আমরা প্রাপ্য অর্থাৎ ধারে বিক্রয়, সরি অলিখিত বিক্রয়টাকে কিন্তু আমরা আরো এক জায়গায় লিখেছিলাম একটু আগে। কোথায় সেটা মনে আছে? হ্যাঁ, প্রাপ্য হিসাব নির্ণয়ের ক্ষেত্রে। এই যে দেখো আমরা প্রাপ্য হিসাব নির্ণয়ের সময় কিন্তু এই যে অলিখিত বিক্রয়টা এখানে লিখেছিলাম, লিখে কিন্তু যোগ করে ৮৫,০০০ টাকা নির্ণয় করেছিলাম না? তাহলে আবার এরপরে আবার এখানে এসে আমরা যোগ করছি, মানেটা কি? এটা আমি আগেই বলতাম, কিন্তু আগে বললে হয়তো তোমরা বুঝতে পারতে না বা কষ্ট হতো, এই জন্য আমি আগে এটা ইমপ্লিমেন্ট করেছি, তারপরে আমরা এটা আলোচনা করব। দেখো সমন্বয়ে যে হিসাবগুলো থাকে সেই প্রত্যেকটা হিসাব দুই জায়গায় পোস্টিং হবে। এখন প্রশ্ন আসতে পারে কেন দুই জায়গায় পোস্টিং হবে? দুতরফা দাখিলা পদ্ধতি বা হিসাব বিজ্ঞানের সমীকরণ অনুযায়ী আমরা কি জানি, যদি একটা পক্ষকে আমরা ডেবিট করি তাহলে ঠিক তার সমপরিমাণ টাকা দ্বারা আরো একটা পক্ষকে ক্রেডিট করতে হবে।
একটা পক্ষকে ডেবিট করলে সমপরিমাণ টাকা দ্বারা আরো একটা পক্ষকে ক্রেডিট করতে হবে। আমরা কিন্তু এই কাজটাই করেছি। আমরা প্রাপ্য হিসাবের সঙ্গে যোগ করেছি। তাহলে প্রাপ্য হিসাবকে কি ডেবিট করেছি, কারণ প্রাপ্য হিসাব তো সম্পত্তিবাচক হিসাব। যখন আমরা সম্পত্তিকে বাড়াবো তখন তার সাথে কি করি, যোগ করে দেই না? তাহলে আমরা যোগ করলাম, এই হচ্ছে প্রাপ্য হিসাবকে ডেবিট করলাম। আর বিক্রয়টা কি আয়বাচক হিসাব, আয় বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। এখানে কিন্তু আমরা বিক্রয়কে বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ আয়কে বৃদ্ধি করেছি, আর আয় বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে আমরা যদি এই সমন্বয়ের জাবেদাটার দিকে লক্ষ্য করি, প্রাপ্য হিসাবের জাবেদার দিকে, তাহলে দেখতে পাবো জাবেদাটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, নলিখিত বিক্রয়টা প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা দুই জায়গায় পোস্টিং দিলাম। ঠিক এই সেন্সটা মাথায় রাখবে তোমরা, কারণ এই সেন্সের আলোকে কিন্তু আমরা প্রত্যেকটা সমন্বয়ের দুই জায়গায় পোস্টিং দিব আমরা প্রয়োজনের তাগিদে। ঠিক আছে, ওকে। দেন আমরা পেয়ে গেছি নিট বিক্রয় মূল্য। এখান থেকে কি বাদ দিব, আমরা বিক্রিত পণ্যের ব্যয়। দেখো এখানে সূত্র লেখা আছে, যে বিক্রিত পণ্যের ব্যয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য। অঙ্কে প্রারম্ভিক মজুদ দেয়া ছিল, এই যে দেখো আমরা কোথায় পাই, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য ছিল 52,000 টাকা। আমরা 52,000 টাকা লিখে ফেলবো, এই দেখো আমরা লিখে ফেলেছি 52,000 টাকা লিখে ফেলেছি। এরপর আমরা ক্রয়, নিট ক্রয় যোগ করবো। ক্রয় ছিল অঙ্কে কত টাকা, ক্রয় ছিল অঙ্কে এই যে 1,00,000 টাকা। আর নিট ক্রয় বলতে আমরা কি বলেছি, ফেরতটা বাদ দিব, অলিখিত ক্রয় যোগ করবো। অলিখিত ক্রয় যেহেতু অঙ্কে নাই, আমরা শুধু ফেরতটাই, দেখো ফেরত আমরা পেয়েছি কত, 7,500 টাকা। ক্রেডিট দিকের ফেরতটা হচ্ছে ক্রয় ফেরত, 7,500 টাকা আমরা বাদ দিয়ে দিব। এই যে ক্রয় থেকে 1,00,000 থেকে 7,500 টাকা বাদ দিলাম, পেলাম 92,500 টাকা। 92,500 টাকা আমরা পেয়েছি। 92,500 টাকা। এরপরে আমরা যেটা পেলাম, জাস্ট এটা যোগ করে 52,000 এবং 92,500 টাকা যোগ করলে আমার হবে 1,44,500 টাকা। এই দাগটা এই বরাবর হবে মূলত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাগটা এখানে নিচে এসছে, কিন্তু এই দাগটা 92,500 নিচে হবে। 52,000 এবং 92,500 টাকা যোগ করলে হয় 1,44,500 টাকা। এখান থেকে দেখো যেটা যেটা হবে, দেখো এখানে আমরা মোটামুটি এটা ই করে ফেলেছি, যে দেখতে পাচ্ছি 92,500 সঙ্গে যোগ করলে কত, 1,44,500। এখান থেকে আমরা সমাপনী মজুদ পণ্যটা কি করব, বাদ দিয়ে দেবো। সমাপনী মজুদ পণ্য দেওয়া ছিল 20,000, 1,44,500 থেকে 20,000 বাদ দিলে কত হলো, 1,24,500। আর আমরা কি করেছি দেখো, এই 2,90,000 টাকা থেকে 1,24,500 টাকা বাদ দিলে পাবো 1,65,500 টাকা। 1,65,500 টাকা, এটি হচ্ছে আমাদের মোট মুনাফা। তাহলে কি করলাম, মোট নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলাম, বাদ দিয়ে পেলাম মোট মুনাফা। আশা করি এই মোট মুনাফা নির্ণয়ের যে বিষয়টা, সেটা তোমরা অনুধাবন করতে পেরেছো, বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী স্টেপে যেটা যাবো, যে নিট মুনাফা, বছর শেষে নিট মুনাফার পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো নিট মুনাফাটা আমরা নির্ণয় করব এখন, দেখো কিভাবে। ঠিক একই আমরা সূত্র প্রয়োগ করব। বললে যেখানে রাতুল এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী আমরা দেখতে পাচ্ছি 2019 সালের 30 জুন সমাপ্ত বছরের জন্য। তো এখন অঙ্কে একটা বিষয় উপস্থাপন করা হয়েছিল, দেখো মোট মুনাফা 1,72,000 টাকা ধরে রাতুল ট্রেডার্সের সমাপ্ত বছরের জন্য নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। আমরা অঙ্কে কিন্তু খ নম্বর রিকোয়ারমেন্টে নির্ণয় করলাম কত, 1,65,500 টাকা, কিন্তু অঙ্কে বলছে যে আমার কত, 1,72,000 টাকা মুনাফা ধরে নিট লাভ বা ক্ষতি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাই অ্যাপ্রোপ্রিয়েট ধরবো, আমরা এই হিসাবটাকেই ধরবো। এই জন্য মনে রাখতে হবে, অঙ্কে যদি তুমি যে কোনো রিকোয়ারমেন্ট পাও নতুন করে, তাহলে তার আলোকে কিন্তু তোমাকে পরবর্তী সমাধানটা করতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা সমাধানে চলে যাই। মোট মুনাফা প্রশ্ন প্রদত্ত ব্র্যাকেটে লিখতে হবে 1,72,000 টাকা, আমরা লিখে ফেলেছি। এরপরে সেখান থেকে বাদ দেবো কি, ওই যে বলেছিলাম যে আনুষঙ্গিক অন্যান্য খরচ। একটু আগে আমি যখন বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে মাছ বিক্রেতা যে 1,000 টাকা মাছ বিক্রির জন্য খরচ ক্রয় করেছিল, সেটা খরচ, এবং মাছ বিক্রয় করে সে মোট পেয়েছিল 2,000 টাকা। এই 2,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দেওয়ার পরে তার মোট লাভ হয়েছিল 1,000, এবং সেখান থেকে আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো 200 টাকা বাদ দিয়ে তার পেয়েছিল কত টাকা, 800 টাকা নিট মুনাফা। আমরা এই অঙ্কের ক্ষেত্রে সেটাই করব। আমরা প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে পণ্যদ্রব্য কাঁচামাল ক্রয় করা এবং সেটা বিক্রি করে টাকা পাওয়াটা যেটা, সেটাই কিন্তু মোট মুনাফা। আর এই কার্যক্রম পরিচালনা করতে গেলে কিন্তু বেশ কিছু কাজ করতে হয়, যেমন আমার প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতে হয়, অফিস ভাড়া দিতে হয়, আবার ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক চার্জ দিতে হয়, পরিবহন খরচ প্রদান করতে হয়, এবার বিজ্ঞাপন দিতে হয়, বিভিন্ন ধরনের খরচ আছে।
তো সেই খরচগুলো আমরা কি করব, যোগ করব। সেই খরচগুলোকে আমরা যোগ করব, সরি আমরা সেই খরচগুলোকে বাদ দিব, মোট মুনাফা থেকে সেই খরচগুলোকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর যদি আমরা একটা পরিচালন মুনাফা পাবো, আর এই পরিচালন মুনাফার সাথে যদি আনুষঙ্গিক অন্যান্য কিছু আয় থাকে তাহলে সেই আয়গুলোকে যোগ করে দিব। তো আমরা চলে যাই, দেখো এখানে মোট মুনাফা থেকে বাদ অঙ্কে ভাড়া দেওয়া ছিল, ভাড়ার পরিমাণ ছিল কত টাকা, 12,000 টাকা। বহি পরিবহন ছিল 16,500 টাকা। ব্যাংক চার্জ ছিল 3,000 টাকা। প্রদত্ত বাট্টা ছিল 8,500 টাকা দেওয়া ছিল। আর সমাপনী কুলীন সঞ্চিতি অঙ্কে রেওয়া মিলে দেওয়া ছিল 8,500 টাকা। আর যেখান থেকে আমরা নতুন কুলীন সঞ্চিতি, মনে আছে নিশ্চয়, আমরা যেটা প্রাপ্য হিসেবে, দেখো এখানে প্রাপ্য হিসাবের উপরে 10% আমরা কুলীন সঞ্চিতি হিসাবে হিসাব করতে বলেছি, সেটা আমরা কি করব, দেখো বাদ দিয়ে দিব। আমার আগে থেকে কুলীন সঞ্চিতি ছিল 8,500, নতুন করে করলাম। এখন অ্যাকুরেট সঞ্চিতি দাঁড়ালো কত টাকা, 4,000 টাকা। অর্থাৎ আমার ক্ষতি হয়েছে 4,000 টাকা, সরি সঞ্চিত তহবিল এখন জমা আছে 4,500, তবে খরচ হয়েছে 4,000 টাকা। অর্থাৎ আমার যেহেতু অঙ্কে বলেছে কুলীন সঞ্চিতি হিসাব রাখতে হবে, তাহলে আমরা রাখবো 4,000, বাকিটুকু আমরা খরচ হিসেবে দেখিয়ে দেবো। তাহলে 4,500 টাকা আমরা খরচ দেখালাম, আর 4,000 টাকা আমরা খরচ হিসেবে দেখালাম। আর স্থায়ী সম্পত্তির উপরে অবচয় ধার্য করা হয়েছিল, দেখেছো অঙ্কে নিশ্চয়ই। এই যে অঙ্কে দেখো, স্থায়ী সম্পদের উপরে 5% অবচয় ধরতে হবে। আমার স্থায়ী সম্পদের পরিমাণ ছিল কত টাকা, যে 2 লক্ষ টাকা। দেখেছো 2 লক্ষ টাকা ছিল আমার স্থায়ী সম্পদের পরিমাণ। এর উপরে 5% আমার যা হয়েছে দেখো 10,000 টাকা। এই ছিল মোট আমার পরিচালনা, অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে গেলে আনুষঙ্গিক খরচ। এই খরচগুলোকে আমি যদি সর্বমোট করি তাহলে পাই 54,000 টাকা। আর মোট যে মুনাফা অঙ্কে দেওয়া ছিল 1,72,000, এই 1,72,000 টাকার থেকে 54,000 টাকা বাদ দিতে হয় 1,18,000 টাকা। এটা হচ্ছে পরিচালন মুনাফা। এখন আমরা পরিচালন মুনাফার সাথে কি করবো, যে বললাম যে অন্যান্য আয় যদি থাকে তাহলে সেটা আমরা যোগ করব। দেখেন উত্তোলনের সুদ আমার আয়, তাই না? মূলধনের সুদ কি, খরচ। যদি কেউ মূলধন নিয়ে থাকে, আর প্রতিষ্ঠানের মালিক যে মূলধন বিনিয়োগ করে থাকে, তার উপরে যদি মালিককে সুদ প্রদান করতে হয়, সেটা কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য খরচ। আর উত্তোলনের সুদ কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য আয়। কেন আয়? কারণ মালিক যখন টাকা উত্তোলন করবে, সে টাকার উপরে যখন সুদ দিবে, তখন আমার কিন্তু বাড়তি আমি কিছু টাকা পাবো, আমার যে টাকাটা আমার মালিক উত্তোলন করে নিয়েছে। ঠিক যেমনভাবে বিনিয়োগ করলে আমরা মুনাফা পাই। উত্তোলন হিসাব কিন্তু মালিকানা সত্ত্ববাচক হিসাব, মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়। আর উত্তোলনের সুদ কিন্তু অবশ্যই অবশ্যই আয়বাচক, আয় বৃদ্ধি করে, তোর প্রতিষ্ঠানের আয়কে বৃদ্ধি করবে। আর মূলধনের সুদ কি করবে, খরচটাকে বাড়াবে। এটা একটা আনুষঙ্গিক অন্যান্য আয়। উত্তোলনের সুদ 5,000 টাকা। আর প্রাপ্ত বাট্টা, বাট্টা দুইটা ছিল না অঙ্কে, দেখো তো অঙ্কে বাট্টা কিন্তু দুইটা ছিল। আমি দেখাই একটু তোমাদেরকে। এই দেখো বাট্টা ছিল, এই যে নগদ বাট্টা ছিল ডেবিট দিকে 8,500 টাকা, আর ক্রেডিট দিকে 10,000 টাকা। ঠিক আছে? তো আমরা এই বাট্টাটাকে আমরা কি করব, যোগ করে দেখাবো। এই যে আমরা এখানে যোগ করে দেখেছি প্রাপ্ত বাট্টা। ঠিক যেমনভাবে আমরা এই দেখো এই প্রদত্ত বাট্টা 8,500 টাকা দেখিয়েছি খরচ হিসাবে, আর প্রাপ্ত বাট্টাকে আমরা আয় হিসেবে দেখালাম। তাহলে 5,000 এবং এই 10,000 যোগ করলে কত হলো, 15,000 টাকা। আসলে এইটা দাগটা উঠে গেছে 15-র নিচে, সেটাপে এটা হয়ে যায় কখনো কখনো। তো 1,18,000 টাকা থেকে তোমরা 15,000 টাকা যদি বাদ দাও, এই 1,18,000 টাকা থেকে 15,000 টাকা যদি বাদ দাও, তাহলে পাবে কত টাকা, 1,33,000 টাকা। 1 লক্ষ, সরি যোগ করলে 1,18,000-এর সঙ্গে 15,000 টাকা যোগ করলে কত পাবে, 1,33,000 টাকা। এটি হচ্ছে তোমার আমাদের প্রতিষ্ঠানের জন্য নিট মুনাফা, নিট মুনাফা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়টা অনুধাবন করতে পেরেছো, কিভাবে বিশদ আয় বিবরণীর মাধ্যম দিয়ে মোট মুনাফা এবং নিট মুনাফা নির্ণয় করতে হয়, এবং তার সাথে সাথে এটাও জেনেছো যে যে কোনো হিসাবের নিট কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ নিট প্রাপ্য হিসাব, নিট ক্রয়, নিট বিক্রয় কিভাবে নির্ণয় করতে হয় তা তোমরা ক নাম্বার রিকোয়ারমেন্টের মাধ্যমে এবং আজকের আলোচনার মাধ্যমে জেনেছো। তাহলে আমরা আজকে 3টা রিকোয়ারমেন্ট করলাম। প্রাপ্য হিসাবের পরিমাণটা নির্ণয় করতে কিভাবে সেটা জানলাম। এরপর আমরা মোট মুনাফা কি করে নির্ণয় করতে হয় সেটা জানলাম এবং শিখলাম, এবং নিট মুনাফা কি করে নির্ণয় করতে হয় সেটা জানলাম বা শিখলাম। এই পদ্ধতি অবলম্বন করে আশা করি তোমরা তোমাদের এই বিশদ আয় বিবরণীর মাধ্যম দিয়ে প্রতিষ্ঠানের যে লাভ ক্ষতির পরিমাণটা আছে সেটা নির্ণয় করতে পারবে। তো আজকে যে ক্লাস হলো তার আলোকে আমরা এবার চলে যাবো সরাসরি
যে মূল্যায়ন পর্ব আছে সেই মূল্যায়ন পর্বে কিছু প্রশ্ন, আশা করি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা সমাধান করতে পারবে। উত্তরণ কোন ধরনের হিসাব? আমি বারবার বলেছি উত্তরণ মালিকানা সত্যবাচক হিসাব। অপচয় কি? অপচয় সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। অপচয় হচ্ছে সম্পত্তির ব্যবহারজনিত একটা ক্ষতি। কুঋণ বা অনাদায়ী পাওনা কি? এটাও আমরা আলোচনায় এনেছিলাম। কুঋণ বা অনাদায়ী পাওনা হচ্ছে দেনাদারের যে অংশটুকু আদায়যোগ্য নয়, অর্থাৎ দেনাদারের যে অংশটুকু আদায়যোগ্য নয় সেটি হচ্ছে কুঋণ বা অনাদায়ী পাওনা। আর শেষ প্রশ্ন হচ্ছে অলিখিত বিক্রয় কিভাবে হিসাবভুক্তি করতে হয়? অলিখিত বিক্রয় কি করতে হয়? হ্যাঁ, তোমরা জানো, আমরা এই অঙ্কে করেছি, প্রাপ্য হিসাবের সঙ্গে যোগ করতে হয় আর বিক্রয়ের সঙ্গে যোগ করে দেখাতে হয়। এটি ছিল মূল্যায়ন পর্বের প্রশ্ন। আশা করি প্রশ্নের উত্তরগুলো তোমরা সমাধান করতে পেরেছো। আগামী দিন কি আছে শিক্ষার্থীবৃন্দ? আজকে ক্লাস করলাম। আগামী দিন তোমাদের প্রাক নির্বাচনী যে সিলেবাস, সেই সিলেবাসের উপর একটা সার্বিক আলোচনা ক্লাস নেওয়া হবে। আশা করি সেই ক্লাসে তোমরা উপস্থিত থাকবে এবং সেই ক্লাসটা তোমরা করবে এবং সার্বিকভাবে যেই সিলেবাস আছে তোমাদের সেই সিলেবাসের একটা ধারণা লাভ করে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস এখানেই শেষ করছি। আগামীতে তোমাদের সঙ্গে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।